নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে। সঙ্গে থাকছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো কী কী এবং বহুমুখী নদী পরিকল্পনার কুফলগুলো সম্পর্কে আলোচনা করুন। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি। প্রথমে আলোচনা করছি বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে। বহুমুখী পরিকল্পনা হচ্ছে একটি পরিকল্পনার মাধ্যমে যখন অনেকগুলো ফল লাভ করা সম্ভব, সেগুলো হলো বহুমুখী পরিকল্পনা। এখানে যেহেতু এই পরিকল্পনা নদী কেন্দ্রিক, সেহেতু একটি নদীর দ্বারা বা একটি নদীতে এমন পরিকল্পনা করব যার দ্বারা আমাদের বিভিন্ন কার্যসিদ্ধি হবে, সেজন্য এটাকে বলা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা, যেহেতু নদী কেন্দ্রিক। তাহলে চলুন বিস্তারিত একটু জেনে নিই। যে নদী পরিকল্পনার সাহায্যে নদীতে বাঁধ দিয়ে নদীর অববাহিকা অঞ্চলে জলাধার নির্মাণ করে নদীর জলকে বেঁধে রাখা হয় এবং সারা বছর সেই জল দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন বা অববাহিকা অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজ, মৎস্য চাষ, নদীপথে পরিবহন ইত্যাদি বিভিন্ন কাজের মাধ্যমে নদী অববাহিকা অঞ্চলের মানুষদের সার্বিক উন্নতি ঘটানো হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়। তাই ভারতের স্বাধীনতার পূর্বে ও পরে এই রকম অনেক বহুমুখী পরিকল্পনা গড়ে উঠেছে। শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীব্যাপী সব দেশেই এই ধরনের কম বেশি নদী পরিকল্পনা দেখতে পাওয়া যায়। তার মধ্যে ভারতবর্ষের যে নদী পরিকল্পনাগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নদী পরিকল্পনা হচ্ছে ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা, দামোদর ভ্যালি কর্পোরেশন, হীরাকদ নদী পরিকল্পনা, তুঙ্গভদ্র বহুমুখী নদী পরিকল্পনা, নর্মদা নদী পরিকল্পনা, ফারাক্কা ব্যারেজ। এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে নদীর মাঝ বরাবর বাঁধ দেওয়া হয়েছে, নদীকে বাঁধ দিয়ে নদীর জলকে আমরা আটকে দিয়েছি। নদীর মাঝখানে যদি আমরা বাঁধ দেই তাহলে কি হবে, জল তো আর আগে যেতে পারবে না, তাহলে জলস্তর কি হবে, আস্তে আস্তে উঁচু হয়ে যাবে আর অনেকটা পরিমাণ জল সঞ্চিত হয়ে থাকবে। তার ফলে কি হচ্ছে, সেই জলগুলো দিয়ে আমরা জলসেচ করতে পারবো। যেসব জায়গায় নদী নেই বা যেখানে জলের পরিমাণ কম, সেখানে আমরা খালের মাধ্যমে বা নালার মাধ্যমে, ক্যানেলের মাধ্যমে সেই সব জায়গায় জল পৌঁছে দিতে পারবো। তাহলে সেই সব জায়গায় কৃষিকাজ ভালো হবে। তারপর অনেক সময় মৎস্য চাষের জন্য ব্যবহার করা হয়, পরিবহনের জন্য ব্যবহার করা হয়। বিশেষ দুটো কারণ ব্যবহার করা হয়, সেটা হলো জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এবং চাষাবাদের ক্ষেত্রে। এই দ্বিতীয় ছবিটা দেখুন, এখানে নদী বরাবর আমরা কি দেখেছি, বাঁধ দিয়ে দিয়েছি। বাঁধ দেওয়ার ফলে কি হচ্ছে, এই সব জায়গায় যদি আমরা টারবাইন বসিয়ে দিই, সেই টারবাইনের মাধ্যমে আমরা কি পাবো, জলবিদ্যুৎ পাবো। তাহলে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এবং বিশেষ করে কৃষিকার্য করার জন্য এই ধরনের নদী পরিকল্পনাগুলো বিশেষ কিন্তু করা হয়ে থাকে। এবার আমরা ডাইরেক্ট চলে যাই বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি। আমরা একটু তো দেখে নিয়েছি ছবিতে। প্রথমে জলসেচের প্রসার। নদীর নিম্ন ও উচ্চ অববাহিকার অধিক পরিমাণ কৃষি জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর উপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়ে থাকে। এর ফলে কৃষি জমিগুলিতে প্রয়োজন মতো জলসেচ করা সম্ভব হয় বলে উৎপাদিত ফসলের পরিমাণ বৃদ্ধি পায়। এখানে আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি। অ্যাকচুয়ালি কি হয়, নদীতে বাঁধ দিলাম, জলস্তর উঁচু হলো, নদীর থেকে ডাইরেক্ট পার্শ্ববর্তী অঞ্চলে যদি কৃষিকার্য হয়ে থাকে সেখানে তো জল পৌঁছালাম। অন্যথায় কী করব, বড় বড় ক্যানেল কেটে সেই ক্যানেল দিয়ে জলগুলো বিভিন্ন দূর দূরান্তে আমরা পৌঁছে দিই। সেখান থেকে কিন্তু ক্যানেলের জল থেকে কিন্তু চাষাবাদ হয়ে যায়। 2 নম্বর, বন্যা নিয়ন্ত্রণ। কোনো বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলার অন্যতম প্রধান উদ্দেশ্যই হলো নিম্ন অববাহিকার বন্যা নিয়ন্ত্রণ করা। বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে জল ধরে রাখলে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এটা কিন্তু বিপরীতটাও হয়, বন্যা নিয়ন্ত্রণও করা হয়। আবার অনেক সময় বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়ে গেল, তার ফলে কি হবে, জল তো ছাড়তেই হবে আমাকে, নাহলে তো জলাধারটা ভেঙে যেতে পারে অতিরিক্ত জলের চাপে। যখন বর্ষাকালে বৃষ্টিও হচ্ছে, আমরা জলাধার থেকে জলও ছেড়ে দিলাম, মানে ড্যামগুলো থেকে আমরা জলও ছেড়ে দিলাম, তাহলে কিন্তু নিম্ন অববাহিকায় বন্যারও সৃষ্টি হতে পারে। দুটোই হতে পারে, ওটা কুফলে আমরা আলোচনা করব।
যেমন বন্যা নিয়ন্ত্রণও হয়, আবার অতিরিক্ত জল ছাড়ার কারণে কিন্তু বন্যাও এসে যেতে পারে যে কোনো সময়, ওটা কুফলে আলোচনা করব আমরা। 3 নাম্বার, জলবিদ্যুৎ উৎপাদন। এইরকম বহুমুখী নদী পরিকল্পনা বাঁধের সঞ্চিত জলকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়ে থাকে, আগেই বললাম। 4 নাম্বার, জল সরবরাহ। বহুমুখী নদী পরিকল্পনা জলাধার সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি ও শহরগুলিতে সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয়। অনেক সময় ওয়াটার প্ল্যান্ট স্থাপন করা হয়, সেখানে এই নদী থেকে জল নিয়ে এসে জলগুলো পরিশুদ্ধ করে পাইপের মাধ্যমে শহরাঞ্চলে কিন্তু জলের অভাব কিন্তু পূরণ করা সম্ভব হয়। আর অনেক জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কম, সেখানে পাইপ দিয়ে যদি জল আমরা নিয়ে যেতে চাই তো নিয়ে গিয়ে সেখানে জলের অভাবও পূরণ করতে পারি। 5 নাম্বার, মৎস্য চাষ। বহুমুখী নদী পরিকল্পনা সৃষ্ট জলাধারগুলো মাঝে মাঝে মৎস্য চাষও করা হয়ে থাকে। 6 নাম্বার, জলপথের বিকাশ। বহুমুখী নদী পরিকল্পনা অনেক সময় জলপথের ব্যবস্থার বিকাশ ঘটিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানো হয়ে থাকে। পর্যটন শিল্পের বিকাশ। বহুমুখী নদী পরিকল্পনাকে কেন্দ্র করে অনেক সময় পর্যটন শিল্পের বিকাশ ঘটানো যেতে পারে, কারণ এই বহুমুখী নদী পরিকল্পনার এই যে বাঁধ ফাঁদগুলো দেখার জন্য কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ঘুরতে যাই, দেখতে যাই কেমন ধরনের বাঁধ, কি কাজ করে, কি সমাচার। আর একটু ভালো মতো গুছিয়ে গাছিয়ে যদি ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য যদি বিভিন্ন ব্যবস্থা করি, তাহলে কিন্তু সেই সব জায়গাগুলোতে কিন্তু পর্যটকরাও কিন্তু ঘুরতে যায়, পর্যটন শিল্পের কিন্তু উন্নতি ঘটে সেখানে। 8 নাম্বার, শিল্পের বিকাশ। অনুকূল জলবায়ু ও পরিবেশযুক্ত অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প বিকাশের প্রয়োজনীয়তা। সস্তা জলবিদ্যুৎ, স্বচ্ছ জল, উন্নত জলপথ ও প্রচুর পরিমাণে কৃষিজাতীয় কাঁচামালের যোগান শিল্পের বিকাশে যথেষ্ট সাহায্য করে। এছাড়াও অনেক ধরনের শিল্প আছে, ভারী ভারী শিল্প আছে যেখানে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। তাহলে কি হবে, এই সব জায়গায় যদি কাঁচামাল পাওয়া যায় তাহলে কি হবে, বিভিন্ন শিল্পও গড়ে উঠতে পারবে। কারণ নদীতে বাঁধ দিয়ে তো প্রচুর পরিমাণে আমরা জল আটকে রেখেছি, সেই জলগুলো ব্যবহার করে শিল্পে ব্যবহার করতে পারবে, যেসব শিল্পে প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয়, তাহলে সেই শিল্পগুলো উন্নত ঘটবে। 9 নাম্বার, কর্মসংস্থান বৃদ্ধি। এই পরিকল্পনাগুলোকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যেমন প্রকল্পটির বাস্তবায়নের ক্ষেত্রে, কৃষি ব্যবস্থার উন্নতিতে, শিল্পের বিকাশে প্রভৃতির জন্য প্রচুর মানুষের কর্মসংস্থান কিন্তু হয়। শিল্পের বিকাশ ঘটলে এই ড্যাম বা জলাধারের জন্য শিল্প আসলে সেখানে শ্রমিক প্রয়োজন, তাহলে সেখানে শ্রমিকের যোগান দেওয়ার জন্য আশেপাশের অঞ্চল থেকে শ্রমিক নিযুক্ত করলাম, তাহলে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হলো। এবার আমরা আলোচনা করব বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কুফল বা অসুবিধাগুলো কি কি, আলোচনা করুন। 1 নাম্বার, অরণ্য ও বন্যপ্রাণীর বিলোপ। বহুমুখী নদী পরিকল্পনা রূপায়ণের জন্য অনেক সময় নদী অববাহিকা অঞ্চলে বিপুল পরিমাণে অরণ্য ছেদন করা হয়। ফলে একদিকে যেমন অরণ্যের পরিমাণ হ্রাস পায়, অন্যদিকে বাসস্থানের অভাবে অনেক বন্যপ্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে যায়। আমরা ছবিতে দেখেছিলাম বা বলেছিলাম যে আমরা যদি নদীতে বাঁধ দিই তাহলে কি হবে, নদীর জলস্তর উঁচুতে উঠে যাবে। তাহলে এমনি নর্মাল নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যারা থাকে, বাদ দিয়ে যদি আমি নদীর জলস্তর উঁচু করে দেই, তাহলে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যে গাছপালা অরণ্যগুলো আছে, লোকালয় বা বসতি আছে বা জীবজন্তুরা বসবাস করে, সেই বাদ দেওয়ার ফলে সেই নিচু জায়গাগুলো কি হবে, জলে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে কি হবে, সেই সব জায়গায় শুধু মানুষের নয়, সবারই কিন্তু থাকার কিন্তু অসুবিধা হয়ে যাবে। সেখানে বন্যপ্রাণীরাও সেখানে থাকতে পারবে না, চলে যাবে। যারা বাড়িঘর তৈরি করেছিল তারাও সেখান থেকে যেতে বাধ্য হবে, এবং গাছপালাগুলো তো মারাই যাবে জলের নিচে ডুবে থাকলে। 2 নাম্বার, নদীর নিম্ন অববাহিকায় জলের পরিমাণ হ্রাস। জলাধার বা বাঁধগুলি সাধারণত নদীর উপরের দিকে গড়ে তোলা হয় বলে নদীর নিম্ন অংশে জলের পরিমাণ হ্রাস পায়। নদী তার ক্ষয় করার ক্ষমতা হারিয়ে ফেলে ও নদী ক্রমশ তার অস্তিত্ব হারিয়ে ফেলে। তার মানে আমরা বাঁধ যদি দিয়ে দিই, তাহলে নদীতে বাঁধ দিলে কি হবে, এক জায়গায় তো আমরা জল জমিয়ে রাখছি, কিন্তু সামনের দিকে তো নদীতে আর জল থাকবে না সেরকম পরিমাণে। তাহলে কি হবে, নিচে যারা বসবাস করে, নিম্ন গতিতে বা নিচু জায়গায় বসবাস করে, বাঁধ দেওয়ার পরবর্তী অংশের কথা বলছি, বাঁধ দেওয়ার আগ পর্যন্ত তো প্রচুর জল আছে, বাঁধ দিয়ে জল আটকানোর ফলে কি হচ্ছে, সামনে নদীর সামনের অংশটা তো শুকিয়ে যাবে, জল কম থাকবে। তার ফলে কি হবে, সেসব জায়গায় হলো কৃষিকার্য করতে সমস্যা হবে, নদীতে জল না থাকার ফলে মাছ চাষ অসুবিধা হবে। যে কারণে আমাদের কিন্তু এই গঙ্গা, তারপরে উত্তরবঙ্গে তিস্তা নদী, বিভিন্ন নদীর
সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু বিভিন্ন চুক্তি আছে যে এতটা পরিমাণ জল দিতেই হবে, এবং গণ্ডগোল কিন্তু লেগেই আছে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের। কারণ এটাই একটা সমস্যা, আমরা ভারতবর্ষে যেসব বাঁধগুলো দিয়ে জল আটকে রেখেছি, বাংলাদেশের যতটা প্রয়োজন হয়তো তারা ততটা পাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, তাদের যে চাষাবাদের ক্ষতি হচ্ছে। আবার যখন জল প্রয়োজন নয় তখন কি হচ্ছে, আমাদের ইন্ডিয়া থেকে যে পরিমাণ আমরা জল ছেড়ে দিচ্ছি সেসব জায়গায় বন্যা দেখা দিচ্ছে। এই সব কারণ নিয়ে কিন্তু তাদের সঙ্গে কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু খুব গণ্ডগোল লেগে আছে। এই তিস্তার জল বন্টন আর গঙ্গার জল বন্টন, এই দুটো নিয়েই কিন্তু গণ্ডগোল আছে। বিশেষ করে তিস্তার জল বন্টন নিয়ে কিন্তু ভারত বাংলাদেশের কিন্তু গণ্ডগোল লেগেই আছে। যখন তাদের জল দরকার তখন আমরা জল দিই না, মানে ওদের কথা হিসাব বলছি, যখন তাদের জল দরকার তখন আমরা জল দিই না, আবার যখন জল প্রয়োজন না তখন আমরা জল ছেড়ে দিই। তার মানে বর্ষার কথা বলা হচ্ছে। তার ফলে কী হচ্ছে, তাদের কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। এটা বাংলাদেশের পক্ষে আমরা বারবারই শুনতে পারি, কতটা সত্য মিথ্যা জানি না, কারণ ওখানে গেলেই বুঝতে পারবো। 4 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে যথাসম্ভব বলিনি, 3 নম্বর পয়েন্টে যথাসম্ভব বলিনি। জলজ প্রাণীর উপর প্রভাব। বাঁধের নিচের অংশে যেমন জলজ প্রবাহ থাকে না বলে মাছ বা অন্যান্য যে জলজ প্রাণীরা জলের সঙ্গে বাহিত পুষ্টি মৌল পায় না, ফলে জলজ বাস্তুতন্ত্র বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে। 4 নম্বর, বন্যার প্রবণতা বৃদ্ধি। বন্যা নিয়ন্ত্রণ বহুমুখী নদী পরিকল্পনা অন্যতম উদ্দেশ্য হলেও অনেক সময় এই পরিকল্পনার জন্যই নদীর নিম্ন ঊর্ধ্ব অববাহিকায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়, এটা আগেই আলোচনা করেছিলাম। 5 নম্বর, ভূমিকম্পের সম্ভাবনা। অনেক সময় জলাধারে সঞ্চিত জলরাশির প্রচণ্ড চাপে বাঁধের পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে, যেমন 1967 সালে মহারাষ্ট্রের কয়না জলাধারের চাপে কয়না অঞ্চলে প্রবল ভূমিকম্প সংঘটিত হয়েছিল। 6 নম্বর, বাস্তুত্যাগ ও পুনর্বাসনমূলক সমস্যা। এই ধরনের বৃহৎ পরিকল্পনা গ্রহণের পূর্বে নদীর নিম্ন অংশে বসবাসকারী মানুষদের সরানো হয়, ফলে বিপুল পরিমাণ মানুষের বাস্তুত্যাগ ঘটে এবং পরবর্তীকালে এই সব মানুষের পুনর্বাসনমূলক নানা রূপ সমস্যা সৃষ্টি করে। কি বলছিলাম, একটু আগে আলোচনা করছিলাম, বাঁধ দেওয়ার ফলে কী হচ্ছে, জলস্তর যেমন উঁচু হয়ে যায়, তাহলে জলস্তর উঁচু হয়ে গেলে কী হবে, নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যারা বসবাস করে তাদের সেখান থেকে সরাতে হবে, কারণ অতিরিক্ত জল চলে আসবে। তার ফলে তারা কী হবে, তাদের ক্ষতি হতে পারে, সেই জন্য আগের থেকেই তাদের সরিয়ে ফেলা হয়। ঠিক একই রকমভাবে সামনেও কিছু কিছু জনজাতিরা জলের অভাবে বাস্তু ত্যাগ করে। জলের অভাব হলে কি হবে, সেখানে চাষাবাদ করতে পারবে না, মাছ চাষ করতে পারবে না। তার ফলে কি হচ্ছে, তারা কিন্তু সেখান থেকে অন্যত্র চলে যাচ্ছে। এটা কিন্তু খুবই একটি বড় সমস্যা। 7 নম্বর পয়েন্ট, বিভিন্ন রাজ্যের মধ্যে বিবাদ। বহুমুখী পরিকল্পনাগুলি যেহেতু অনেক সময় 2-3টি রাজ্যে সম্মিলিত প্রয়াসে গড়ে ওঠে, তাই এই রাজ্যগুলির মধ্যে পরিকল্পনা রূপায়ণের ব্যয়, জলের পরিমাণ বন্টন প্রভৃতি নানা দিক দিয়ে বিবাদের সূচনা হয়। শুধু রাজ্যের সঙ্গে রাজ্যের নয়, একটু আগে বলছিলাম যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা গণ্ডগোল লেগেই আছে, কারণ বাংলাদেশের যতটা পরিমাণ জল প্রয়োজন ততটা তারা পাচ্ছে কি পাচ্ছে না, এবং কতটা ক্ষতি হচ্ছে কি হচ্ছে না তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের চাওয়া পাওয়া নির্ভর করে। সেই জন্য কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের একটি গণ্ডগোল লেগে আছে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটি রাজ্যের সঙ্গে প্রত্যেকটি রাজ্যের একটি চুক্তি থাকে, কোন রাজ্য কোন সময় কতটা পরিমাণে জল পাবে, আমরা কিন্তু নিউজে কিন্তু মাঝে মাঝেই শুনি। তাহলে এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলো কি ভালো লাগলো না, অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।